ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য বিশ্বদীপ ব্যানার্জির কাহিনী মুরগি অবলম্বনে গুরাপি। 3 বন্ধু বেড়াতে যায় খুব মনোরম এক পাহাড়ি গ্রামে। নিজের জেদ ও মুরগির মাংস খাওয়ার লোভে প্রাণ সংশয় ঘটে প্রদীপের। সন্দেহ গিয়ে পড়ে স্থানীয় এক ব্যক্তি নীলমাধব সোমের ওপর। নীলমাধব সোম তাদের শোনায় গুরাপির কাহিনী। কে এই গুরাপি, কেনই বা সে এত ভয়ঙ্কর? জানতে হলে শুনুন আমাদের আজকের নিবেদন গুরাপি। গল্পটি আমরা নিয়েছি এবারত থেকে প্রকাশিত 20 ভুতুড়ে গল্প সংকলন থেকে। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। হিমালয়ের কোলে রূপকথার মতো ছোট্ট একটা পাহাড়ি শহর। এখানে ছুটি কাটানো যে স্বর্গবাসেরই সামিল সেটা মনুদের বাড়িতে পত্রিকায় ছবি দেখেই মালুম পেয়েছিলাম। তাই পুজোর ছুটির তোয়াক্কা না করে আগে ভাগেই চলে এসেছি। কিন্তু দুধে সম্প্রতি সামান্য চোনা, যার জন্য দায়ী পদা। বলা ভালো ওর মুরগি প্রেম দায়ী। ও বেটা যাকে বলে মুরগির মাংসের পোকা। সপ্তাহে অন্তত 4-5 দিন পাতে মুরগি না পড়লে ভাত হজম হয় না ওর। অথচ এখানে এখন সেই মুরগি অমিল মানে একটা রাজনৈতিক ঝামেলায় এলাকায় ব্রয়লার থেকে শুরু করে দেশি মাই ফ্রোজেন চিকেনও পাওয়া যাচ্ছে না। কারণটা হাস্যকর। এলাকার এমএলএ, যিনি আবার রাজ্যের বিশিষ্ট মন্ত্রীও বটে, দুদিন আগে একটা রোড শোয়ের সময় তাকে বিরোধী দলের কিছু সমর্থক মুরগি প্রদর্শন এবং মাচো চিকেন বলে সম্বোধন করেছে। উল্লেখ্য, মন্ত্রীমশাইয়ের মাথার চুল মোরগের ঝুঁটির মতো, আর অনেকটা ওরকমই ছুঁচলো ঠোঁট। সুতরাং প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার মুরগির মাংসের সরবরাহ বন্ধ। পাহাড়ি এলাকায় সাধারণত বাড়ি বাড়িতেই হাঁস মুরগি থাকে, তাও অমিল। নির্ঘাত শাসক দল পেছন থেকে কোনো কলকাঠি নেড়েছে। পদা স্বভাবতই বেশ বিষণ্ণ। পদা, মনু আর কেষ্টার আড়ালে আমাদের একটা করে পোশাকি নামও আছে, প্রদীপ্ত, মনোজিৎ আর কৃষ্ণ। কিন্তু লোকে আমাদের ডাকে 3 মাস্কেটিয়ার্স। হবে না, এক স্কুল, এক কলেজ, তারপর এখন এক ইউনিভার্সিটি থেকে 3 জন একই বিষয়ের ওপর মাস্টার্স করছি। কতজনের সাথেই না বন্ধুত্ব হলো এর মধ্যে। তার মধ্যে অনেকেই বেশ ঘনিষ্ঠ, কিন্তু আমাদের 3 জনের এই পার্সোনাল স্পেসটাতে আর কেউই এন্ট্রি নিতে পারেনি। এর আগেও আমরা 2-1টা ছোটোখাটো সফরে বেরিয়েছি, বাড়ি থেকে এত দূরে এবারই প্রথম। যে কারণে মিনা কাকিমা মানে পদার মা প্রথমে একটু গাইগুই করছিলেন, শেষ পর্যন্ত রাজি হলেন আমাদের ভরসাটা একটু বেশিই করেন বলে। লাভ কি হলো? লাভটা কি হলো? মুরগি তো নেই, মুরগি নেই, নেই মুরগি। ধুস! পদা বারে বারে এ কথাই বলছে। 3 দিন হলো আমরা এসেছি, সেই থেকে কেবল মাটন আর ডিম দিয়েই কাজ চালাতে হয়েছে। ভালো মাছ তো এখানে তেমন একটা পাওয়াই যায় না, আর শাক পাতায় ওর ইন্টারেস্ট নেই। অবশেষে 4র্থ দিন লাঞ্চ করছি, সেই সময় হোটেলের নেপালি বেয়ারা কাঞ্ছা দেবদূতের মতো এসে হাজির। অনেক খোঁজাখুঁজির পর নাকি মুরগির খবর মিলেছে। মুরগির বিরহে পদা কতটা কাতর ছোকরা এই 3 দিনেই বুঝে গিয়েছে। কিন্তু একটা সমস্যা আছে বলল। মুরগি শব্দটা শোনা মাত্রই পদার 32 পাটি বেরিয়েছিল, এখন আবার ভুরু কুঁচকে গিয়েছে। সমস্যা? আবার কি সমস্যা? জবাবে কাঞ্ছা যেটা জানালো সেটা এরকম। নিজে অনেক চেষ্টা করেও মুরগির মাংস জোগাড় করতে পারেনি, তাই কাঞ্ছা এক জ্ঞাতি ভাইকে বলেছিল। সেই ভাই একটু আগে এসে খবর দিয়েছে যে এখান থেকে মাইল 4 দক্ষিণে রবি নদীর উপত্যকায় এক ছোট্ট খামার আছে, ওখানে একটা মুরগির খোঁজ মিলেছে, একটাই। আর আশ্চর্যের বিষয় হলো মুরগিটা বাজা, মানে কোনো ডিম দেয় না। তবু খামারের মালিক সেটা বিক্রি করতে নারাজ। কাঞ্ছার ভাই অনেক করে তাকে অনুরোধ করেছিল, এমনকি গোটা দেশি মুরগির বর্তমান দরের 3 গুণ পর্যন্ত দাম দিতে চেয়েছিল, কিন্তু চিঁড়ে কিছুতেই ভেজেনি। খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দেওয়ার বাসনা ছিল, পদার চোখ রাঙানিতে সেই বাসনাকে ঘুম পাড়াতে হলো। ভাগ্যিস হলো।
এই মুহূর্তে আমরা সেই অখ্যাত উপত্যকাটিতে, সাথে গুরু, কাঞ্ছা সেই জ্ঞাতি ভাই। আর চোখের সামনে যে ছবি, তা এতদিন পর্দা কিংবা ফ্রেমে ছাড়া আর কোথাও দেখার সৌভাগ্য হয়নি। পাইন ফারের সারিতে মোড়া দুই ঢালের মাঝ বরাবর নুড়ি পাথরের ওপর দিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে সরু এক জলধারা। আর তার পশ্চিমের কিনারা ঘেঁষে সামান্য একটু সমতল, সেখানে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা খামার বাড়ি। ইংরেজিতে যাকে উইকেট বলে, তেমনই একটা ছোট্ট কাঠের গেট খুলে ভেতরে ঢুকতেই মুরগিটাকে দেখতে পেলাম। বাঁদিকে একটা ফাঁকা মতো জায়গা, সেখানেই খুঁটে খুঁটে দানা খাচ্ছে সে। একেবারে কুচকুচে কালো, বেশ নোধর। পাশের ডাঁই করা কাঠের তক্তা আর এদিক ওদিক ছড়িয়ে থাকা বিচালি দেখে আন্দাজে বুঝলাম জায়গাটাই হয়তো এককালে আস্তাবল ছিল। Who are you? Without permission, how dare you to... একই তুমি? তোমাকে তো বললাম মুরগিটা আমি বিক্রি করব না, আবার এসেছো। স্পষ্ট বাংলা, কিন্তু বক্তা কোথায়? ও ওই যে তিনি। আমি লক্ষ্যই করিনি। সামনেই এক কোণে কোদাল চালাচ্ছিলেন। এবার কোদালটা একধারে ছুঁড়ে দিয়ে এগিয়ে এসেছেন। গায়ে ইতিউতি তাপ্পি মারা একটা ময়লা জিন্সের জ্যাকেট আর জিন্সের প্যান্ট, কোদাল কসরতের কারণে যেগুলো এখন জবজবে। মুখে মানানসই কাঁচা পাকা দাড়িগোফের জঙ্গল। বোঝাই যায় যে লোকটার ভাঁড়ে মা ভবানী বাসা বেঁধেছেন। আপনি বাঙালি? হাসি মুখ করে মনু শুধালো। ইয়েস, আই অ্যাম নীলমাধব সোম। তা আপনারাও যে বাঙালি সে তো বুঝতেই পারছি, কিন্তু আপনাদের সাথে খোশ গল্প করার সময় বা আগ্রহ কোনোটাই আমার নেই। শুধু এইটা শুনে রাখুন, লাখ টাকা পেলেও মুরগি আমি বেচবো না, ঠিক আছে? এতক্ষণে খেয়াল করলাম বাঁ পায়ে সাধারণ একটা স্নিকার পরলেও ভদ্রলোকের ডান পায়ে একটা গামবুট। পোলিও হয়েছিল নাকি, নাকি কোনো অ্যাক্সিডেন্ট? শরীরটা কিন্তু মোটের ওপর শক্তপোক্তই। তা দেখেই বয়সটারও একটা ধারণা করা যায়। চারের ঘরে হতে পারে। ওদিকে পদা অসভ্যের মতো চেঁচিয়ে উঠেছে। এই যে, কেন বেচবেন না মশাই? ও মুরগি তো বাঁজা, কোনো কাজে আসে আপনার? তবুও আপনি ওর জন্য যত টাকা চান আমি দিতে রাজি। এই অভব্যতাতেও সোম বিশেষ উত্তেজিত হলেন না, কিন্তু মুরগির কার্যকারিতা নিয়ে আমাদেরও যে মাথা ঘামানোর অধিকার নেই সেটা সেকেন্ডের মধ্যে জেনে গেলাম। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, ওকে? পদা ফের মুখ খুলতে যাচ্ছিল, গুরুং হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল। তারপর সোমের সামনে গিয়ে করজোড়ে বলল, দোহাই সাহেব, একটু একটু বুঝুন, এই দাজু চিকেন ছাড়া খেতেই পারেন না। আর জানেনই তো এখানে কোনোখানেই চিকেন পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না তো আমি কি করব? আমি কি এখানে চ্যারিটি করতে বসেছি নাকি? নাকি আমার এটা বিজনেস? কিন্তু সাহেব, ব্যাস, নাও অল অফ ইউ গেট লস্ট। হোটেল থেকে যে মারুতি ভ্যানটা ভাড়া করে এখানে এসেছি সেটা পাহাড়ের ওপর ন্যাশনাল হাইওয়েতে পার্ক করা। পাকদণ্ডি বেয়ে আমরা নেমে এসেছিলাম। এবার চড়াইয়ে রীতিমতো হাঁপ ধরে গেল। আমার এই খাটনি বারবার বিলাসিতা ছাড়া কিছুই মনে হচ্ছে না। আমাদের সকলের কান লাল। এহেন অপমানিত জীবনে হয়নি। হঠাৎ अरे ओ बाबू लोग, सुनिए सुनिए। ঘুরে দেখি খাকি সোয়েটার আর কালো হাফ প্যান্ট পরা বছর 15-16 একটি ছেলে নিচ থেকে ছুটতে ছুটতে উঠে আসছে। মতলব কি? সামনে এসেই সে হাঁপাতে লাগলো। তারপর কিছুটা দম নিয়ে বলল, आपको वो मुर्गा चाहिए ना? फिक्र मत कीजिए, वो मुर्गा मैं ला के दूंगा, लेकिन 500 रुपया लगेगा। মাত্র 500? পদা তো 1000 দিতেও তৈরি। কিন্তু মনুই বাদ সাধল। 500? এই কি মগের মূল লোক নাকি? আর ওই চোরাই মুরগি আমার চাই না। चोराई मतलब क्या चोरी? अरे राम राम राम, मैं चोर नहीं, मैं तो रामदास हूँ, सोम साहब का नौकर।
मैं जो रुपया लूँगा वो तो आखिर में उन्हीं की जेब में जाएगा। और क्या बताए साहब आपको, वो तो उस बेचारे मुर्गे का ठीक से देखभाल भी नहीं कर पाते। তাই বুঝি? কেন, মুরগিটা বাজা বলে? ছোকরাকে বলতে জানালো সেটা নাকি সে অর্থে পোষায় না। মাসখানেক আগে একদিন নিজে থেকেই কোত্থেকে এসে জুটেছিল, তারপর থেকে এখানেই রয়ে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সোম আমাদের সাথে যে ব্যবহারটা করলো তাতে উল্টে আমাদের টাকা দিলেও মুরগিটা নেওয়া চলে না। কিন্তু পদা কি সে কথা বুঝতে পারছে? আর পদা, তার হাত তো এরই মধ্যে প্যান্টের ব্যাক পকেটে, মানি ব্যাগ বের করে তা থেকে একটা নোটও বের করে ফেলল। 500 নোট? না না, 500 নোট আবার গোলাপি হলো কবে থেকে? একটা কড় করে 2000-এর নোট। এবার টাকাটা রামদাসের হাতে ধরিয়ে দিয়ে বলল, ये लो, ले आओ मुर्गा और चेंज तुम रख लेना। পদার দিকে অবিশ্বাসের সাথে চেয়ে মনু, ক্রমে সেটা ভস্ম করে দেওয়া দৃষ্টিতে রূপান্তরিত হয়। তারপর বিস্ফোরণটা হলো রামদাস বিদায় নিতেই। শুয়োর শালা, তুই আমাদের বন্ধু? হ্যাঁ, আমাদের প্রেস্টিজের এতটুকু দামও তোর কাছে নেই? এমনকি তুই নিজের প্রেস্টিজটাও রাখলি না। গান্ডু শালা, গেলাটা তোর কাছে এতই বড়? তোর কি রে শালা, আমার টাকা আমি খাবো, তোর খাওয়ার ইচ্ছে না হলে খাস না। প্রেস্টিজ মারাচ্ছে। দেখ, একদম ফালতু বকবি না শালা, একদম ফালতু বকবি না। তোর যদি এতই প্রেস্টিজ, তোকে কে আসতে বলেছিল শুনি? আমার ইচ্ছে, আমার ইচ্ছে, আমি যেখানে খুশি যাব। তুই বলার কে? তুই আমার বাপ? হ্যাঁ শালা, তুই কি রাক্ষস? কটা দিন মাংস ছাড়া চলছে না তোর? এই, এবার তুই ফালতু বকছিস মনু, ফালতু বকছিস কিন্তু। আমার খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে যাবি না বলে দিলাম। আমি আমার খাই, তোর বাপের খাই। কি, তুই আমার বাপ তুলে কথা বললি? নিচে সোমের বাড়িতে মুরগিটা ডেকে উঠেছে, এখান থেকেও শুনতে পাচ্ছি। একবার, তখন আমাদের 14 বছর বয়স, ঘটনাটা মনে পড়ে গেল আমার। ফুটবল না ক্রিকেট, খেলার রাজা কে? এই তর্কের শেষ হয়েছিল মনুর নাক ফাটা দিয়ে। কিন্তু অপরাধীকে একা শাস্তি পেতে হয়নি, কারণ সেই পদার চশমার কাঁচ ততক্ষণে মনুর ঘুষিতে চৌচির হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওরা কেউ কাউকে কিছু বলা শুরু করলে তা কোনোদিনই মুখে সীমাবদ্ধ থাকে না। এবার না এখানেই সুন্দর উপসুন্দর লড়াই বেঁধে যায়। মহাভারতের সাথে তফাৎ শুধু একটাই, ওখানকার সুন্দর উপসুন্দর লড়েছিল বিশ্বকর্মা সৃষ্ট সুন্দরী তিলোত্তমাকে পেতে, আর এখানে উপলক্ষ একটা মুরগি। কিন্তু আমার আশঙ্কা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে মনুর দিকে কেবলই এক অদ্ভুত শীতল দৃষ্টি হেনে পদা বলল, আচ্ছা ঠিক আছে, তোর বা কেসটার যদি এতই মানের দেয়, খাস না। কেউ মাথার দিব্যি তো দেয়নি। এত ঠান্ডা স্বর ওর গলায় কখনো শুনিনি। সত্যি মুরগিটা আমাদের আর খাওয়া হলো না। মনু তো রাগ করে আমিষের ধার পাশে মারালো না, শুধু 2টো রুটি আর হাফ প্লেট সবজি। আর আমার ইচ্ছে থাকলেও পেটটা হঠাৎ করেই ভার। দুপুরের খাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছিল তো। পদা একাই গোটা মুরগিটা সাঁটিয়েছে। রোস্ট হয়েছিল, নরম মাংসটা কাঁটা দিয়ে একটু একটু করে ছিঁড়ে যখন মুখে পুড়ছিল, ওর চোখে সে কি আনন্দ! ঠিক যেন 5 বছরের শিশুর হাজার বায়নার পর নিজের পছন্দের খেলনাটা পেয়েছে। দেখে মনুও শেষমেশ হেসে ফেলে। আমাদের হোটেল লবির বাইরে লম্বা একটা খোলা বারান্দা। খাওয়ার পর সেখানেই 3 বন্ধুতে সিগারেট ধরিয়েছি। দিনের বেলা এখান থেকে ধৌলাধর দেখা যায়। আপাতত আকাশে কৃষ্ণপক্ষের আধা চাঁদকে ঘিরে তারার মেলা দেখতে পাচ্ছি। এতটা পরিষ্কার আকাশ এই অঞ্চলে খুব বিশেষ একটা দেখা যায় না। পরপর 2টো ধোঁয়ার রিং ছেড়ে হঠাৎই একটা অবান্তর প্রশ্ন করল পদা। আচ্ছা, মোরগ ডিম পাড়ে না কেন বলতে পারবি? আরে, তোর কি একদিন পর চিকেন খাওয়ার খুশিতে মাথায় উঠে গেছে নাকি? হ্যাঁ, তুই কি কোনোদিনও প্রেগনেন্ট হতে পারবি?
তাহলে মোরগ কি করে ডিম পারবে? সত্যি। সে না হয় পারবে না, কিন্তু মুরগি হয়ে যাওয়া মোরগ সেও কি পারবে না? বলেই অবিকল মোরগের মতো ডেকে উঠল, কুকুরুকু। এবার আমার মুখে মোটেই হাসি নেই। মজা যে করছে না সে তো পদার মুখ দেখেই বুঝতে পারছি। আমরা কোনো নেশাও করিনি। তোর শরীরটা কি খারাপ লাগছে ভাই? শরীর থাকলেই খারাপ হয়, মুরগি থাকলেই ডিম হয়, আবার ডিম থাকলেও মুরগি হয়। বলতো, ডিম আগে না মুরগি আগে? আবার অসংলগ্ন কথাবার্তা। আমার বুকটা জানি না কেন ধড়াস করে উঠল। পদার মুখটা দেখে বেশ মায়াও লাগছে, কিন্তু মনু ফের বেশ চটে গিয়েছে। হারাম জাদা, শালা দুদিন চিকেন পাসনি বলে এভাবে উদ্গান্ডুর মতো খেতে হবে? অত বড় রোস্ট পুরোটা একা গিললি? নে, এবার গ্যাস ফর্ম করে গেছে, তাই আলবাল বকছিস। পদা এবার আর কোনো উত্তর করল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। দুটো ট্যাবলেট খাইয়ে ওর ঘরে ওকে শুইয়ে দিতে লাগলো ঠিক 5 মিনিট। ঘুমের মধ্যে পদার নাক মারাত্মক টাকে, তাই আলাদা একটা সিঙ্গেল রুম নিয়েছে ও। সারাদিনে ধকল কম যায়নি। নিজেদের ডাবল বেডের রুমটায় ফিরে আমরাও লেপের তলায় ঢুকে বেড সুইচ বন্ধ করেছি তখন 10:30। ঘর অন্ধকার হতেই মনুর ফোনের পর্দায় গাঢ় নীল ব্যাকগ্রাউন্ডে সাদা এফ ফুটে উঠতে দেখলাম। তা ফুটুক, টুংটাং শব্দটা না হলেই হলো। আমার এখন এসব একটুও ভালো লাগছে না। পাশ ফিরে শুলাম, কিন্তু মিনিট খানেকের মধ্যেই আবার উঠে পড়তে হলো। টের পেলাম এই শীতের মধ্যেও আমি ঘেমে উঠেছি, সেই সাথে বুকের মধ্যে একটা ঢিপ ঢিপ। মনু যাই বলুক, পদার গ্যাস হয়নি। গ্যাস হলে কেউ ভুল বকে না, ওটা কথার কথা। আর তাছাড়া এই তো খেয়ে উঠল, এরই মধ্যে গ্যাস হয়ে যাবে। তবে কি ওর মাথায় কোনো গোলমাল দেখা দিল? চোখের সামনে পদার ফ্যাল ফ্যালে চাহনিটা ভেসে উঠেছে। বুঝলি মনু, আমার মনে হয় পদার ব্যাপারটা গ্যাস নয় রে, ওর মাথায় কিছু গোলমাল হয়েছে। ওকে একা রেখে ভুল করলাম না তো? তাহলে এখন ভুলটা শুধরে নে, সারাটা রাত ওর করাত কলের শব্দ শুনতে থাক। হ্যাঁ। আচ্ছা, মাথার গোলমাল যদি হয়েও থাকে, এখন তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, এত রাতে কিছু করার আছে কি? না, সত্যিই নেই, সেটা আমি জানি, কিন্তু মনুর এই ডোন্ট পরবা ভাবটা আমার মোটেই ভালো লাগছে না। এরই মধ্যে ও ফের ফেসবুকে ডুব দিয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। হঠাৎ আমার মনে একটা নতুন ভাবনা ঝিলিক দিল। আচ্ছা, পদা যে বলছিল মুরগি হয়ে যাওয়া মোরগ, ও কি নিছক পাগলের প্রলাপ? ও কেন বলল কথাটা? যতই ভাবছি আমার বুকের ঢিপ ঢিপানি ততই বাড়ছে। কখন যেন ফের শুয়ে পড়েছি। ঠাম্মা সামনে থাকলে নির্ঘাত বলতো, মাইন কাচি পাই পড়ছস। বুড়ি ময়মনসিংহের মেয়ে, কথায় কথায় বাংলাদেশের বহুল প্রচলিত এই মাইন কাচিপা শব্দটা ব্যবহার করে। এর আক্ষরিক অর্থ এমন সরু রাস্তা যেখানে একবার ঢুকলে দুদিকের চাপে এগোনোও যায় না, আবার পেছনেরও উপায় নেই। আমারও তো সেই দশা। বুঝতে পারছি কিছু একটা করা দরকার, কিন্তু কি করব? মাইন কাছে পায়ে থাকতে থাকতেই কখন যে চোখটা লেগে গেল বুঝতেও পারিনি। অযাচিতভাবে ঘুমটা ভাঙল ঠিক 6:05 মনুর পরিত্রাহী চিৎকারে। এই কেষ্টা, এই কেষ্টা, তাড়াতাড়ি ওঠ, পদা নেই, ওঠ তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ, কি নেই? নেই মানে?
আমি ধর্মর করে উঠে বসলাম। মনুর মুখ তখন রক্তহীন ফ্যাকাশে। জানি না, ওর ঘরের দরজা হাট করে খোলা, মোবাইলটা বিছানায়। আমি আশপাশটা খুঁজে দেখেছি, ও নেই। বাথরুমটা ভালো করে দেখেছিস তো? আরে ওখানেই তো সবার প্রথমে দেখেছি, খোলা। দোতলায় আছি আমরা। লম্বা একটা প্যাসেজের দুদিকে মোট 5টা করে রুম। পদার রুম আমাদেরটা ঠিক উল্টো দিকে। বিছানা থেকে লাফ দিয়ে সেকেন্ডের মধ্যে দৌড়ে এলাম। হ্যাঁ, মেন ডোর আর বাথরুমের দরজা দুটোই হাট করে খোলা। রুম কির রিংটা কিন্তু দেওয়ালের গায়ে পকেটের ভেতর রুমের মেন সুইচ ওই পকেট থেকেই বেরিয়ে আছে। মোবাইলটা এলোমেলো বিছানায় গড়াগড়ি যাচ্ছে। এবার কি হবে রে? কাকিমা এমনিতেই ওকে আসতে দিতে চাইছিলেন না, ওনাকে ওনাকে আমরা মুখ কি করে দেখাবো? এই চুপ কর। তুই নিজে কি দেখেছিস সেটা আগে পরিষ্কার করে বল। আরে কি আর দেখবো, 6:45 আমার ঘুম ভেঙেছে। তখনই মনে হলো যাই একবার পদাটার খবর নিয়ে আসি। এসে দেখি এই কাণ্ড। তুই ঠিকই বলেছিলি, রাতটা ওকে একা না ছাড়লেই ভালো হতো। চোর পালালেই বুদ্ধি বাড়ে। তখন যখন কুল ছিলি, এখন এসব ভাবা তো বিলাসিতা। নিজেই ভেবে দেখলাম হোটেলের মেন গেট এখনো বন্ধ। পদা বাইরে যাবেই বা কি করে? পাঁচিল টপকে। তখনই আবার মনে হলো, পদাকে যদ্দূর চিনি হোটেলের 10 হাত উঁচু পাঁচিল টপকানো ওর কম্ব নয়। আর খামোখা টপকাতে যাবেই বা কেন? প্রথমে কাঞ্ছা আর তারপর আরও 2জন পেয়ারার সাথে কথা বলেও যখন এক টুকরো সূত্র মিলল না, তখন ফের মাইনগাছিপায় পড়েছি। বাগানে গেলে পর মালি শিবনন্দন তো হলপ করেই জানিয়ে দিল, পদা আর যেখানেই যাক সেখানে অন্তত আসেনি। সেই সূর্য ওঠার আগে থেকে সে গাছেদের পরিচর্যায় ব্যস্ত। পদা এলে কি দেখতে পেত না? লাভ হবে না জেনেও হোটেলের বাইরে কিছু দূর পর্যন্ত খোঁজ চালালাম। না, পদা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। সকাল 8টা। হোটেলটায় আমরা ছাড়াও বেশ কিছু বাঙালি টুরিস্ট। ইতিমধ্যে হোটেলে তারা জেনে গিয়েছে যে একজন স্বজাতি বোর্ডার মিসিং এবং সে বছর 23-এর নব্য যুবক। আর কি, আমাদের দিকে ধেয়ে আসতে শুরু করেছে একের পর এক অমূল্য উপদেশের মিসাইল। এই জেনারেশনটাই ইম্পসিবল। ওহে, একটু সাবধান তো হতে হয় নাকি? আর দেরি করো না, এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। হোটেলের ম্যানেজার লোকটি দেখলাম খারাপ নয়। এসবের হাত থেকে উদ্ধার করে আমাদের একতলায় নিজের ঘরে এনে বসালেন। এখন ঠিক কি করা উচিত আমাদের? ম্যানেজারও একবার পুলিশের কথা বলেছিলেন, আমি আরেকটু দেখি বলে কাটিয়ে দিয়েছি। পুলিশকে জানানোর সাহস আমাদের নেই। পদার বাড়িতে তো নয়। কি জানি কিসের অপেক্ষায় হতভম্বের মতো বসে আছি। এমন সময় কাঞ্ছা এলো। দাজু, প্রদীপ দাজুর ঘরের মেঝেতে এগুলো পেলাম। বোধহয় উত্তেজনায় আপনাদের নজর এড়িয়ে গেছে। দেখলাম বেশ বড় কিছু পালক, একেবারে কুচকুচে কালো। সাথে সাথেই একটা সম্ভাবনা মনের কোণে উঁকি দিয়ে গেল। আমার ষষ্ঠেন্দ্রিয় বলে উঠল, চলো বাকিটা দেখা যাবে। দ্রুত মনুর হাতটা ধরে উঠে পড়লাম। কাঠের গেটটা খুলে ভেতরে ঢুকতেই চোখ আপনা আপনি চলে যায় বাঁ দিকে। কাঠ খড় যথাস্থানেই, কিন্তু কোনো মুরগি দানা খাচ্ছে না, খাওয়ার কথাও না। জায়গাটা এমনিতেই নিস্তব্ধ, কিন্তু আজ যেন একটা গা ছমছমে আবহ। এই সকালবেলাতেই একটা পাখির ডাক কানে আসছে না। রামদাস চাকরটাকেও আশেপাশে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কালও প্রথমে পাইনি অবশ্য। মূল বাড়িটা সবুজ ঘাসের ওপর নুড়ি পাথর বিছানো পথে আরও কয়েক পা ফেলে পৌঁছতে হয়। কাল বাড়িটার দিকে তেমনভাবে নজর পড়েনি,
আজ দেখলাম। নুড়িপথ যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই সরু কাঠের সিঁড়ি মাটি থেকে অন্তত 5 হাত উঁচুতে লোহার রেলিং দেওয়া একটা ঝুল বারান্দা অবধি উঠে গিয়েছে। বারান্দার 3 দিক বেষ্টন করে আছে মাথায় টালি দেওয়া সেগুন কাঠের 2টি কামরাকে, বেশ পুরনো। পড়ন্ত সকালের সোনালি আলোয় রবি নদীর টলমলে জল প্রতিফলিত হচ্ছে গাঢ় বাদামি কাঠের দেওয়ালে। আমি সামনে গিয়ে হুঙ্কার ছাড়লাম, মিস্টার সোম, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মিস্টার সোম। ঠিক 10 সেকেন্ডের মধ্যে সদর দরজাটা খুলে গেল। তারপরই চোখে এলো সেই দাড়ি গোঁফের জঙ্গল। ও, চলে এসেছেন। আমি আপনাদের অপেক্ষাতেই ছিলাম। নীলমাধব সোম আজ যেন সম্পূর্ণ অন্য মানুষ। সিঁড়ি বেয়ে নিচের নুড়িপথে নামলেন। নদীর টলমলানি প্রতিফলন এবার তার অপরিচ্ছন্ন মুখেও। আজও তার পরিধানে সেই শতচ্ছিন্ন জিন্সের জ্যাকেট আর প্যান্ট। আমাদের বন্ধু কোথায়? চাবুকের মতো প্রশ্ন মনুর। ওর নিখোঁজ হওয়ার পেছনে আপনারই হাত আছে, আমরা ভালো মতোই বুঝে গেছি। কয়েক মুহূর্ত কোনো উত্তর নেই। সোম নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন আমাদের দিকে। এবার মুখের পাশ দিয়ে ভীমরুল না কি যেন একটা উড়ে যেতেই অস্বাভাবিক ঠান্ডা স্বরে ভদ্রলোক বললেন, ভুল 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 করছেন আপনারা। আমি আপনাদের বন্ধুকে তুলে নিয়ে আসিনি, তাকে যিনি নেওয়ার তিনি নিয়েছেন। গুরাপি নিয়েছেন তাকে। গোরাপি মানে? মানে জানতে গেলে তো অনেক লম্বা একটা কাহিনী শুনতে হবে। সে ধৈর্য আছে আপনাদের? হে মিস্টার, আপনি কি আমাদের সাথে মজা করছেন? ভালো চাইলে শিগগিরই বলুন পদা কোথায়। সেটাই তো বলতে চাইছি, কিন্তু ওই যে বললাম সময় লাগবে। দেবেন সেই সময়? আমি সত্যিই আর পাচ্ছি না। গুরুগম্ভীর গলায় অপ্রত্যাশিত কাকুতি। মনু কি একটু ঘেঁটে গেল? শুধু মনু কেন, আমিও ঘেঁটে গিয়েছি। কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারলাম না। তারপর ঢোক গিলে নিজের অজান্তেই মুখ দিয়ে সম্মতিটা বেরিয়ে গেল। বেশ, আপনি বলুন, কিন্তু একটু শর্টে। সোম হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। নিশ্চয়ই, হাতে কি সময় আমারও আছে, শর্টেই তো বলতে হবে। বেশ, তাই বলছি, কিন্তু তার আগে 2টো প্রশ্ন। মহাভারত পড়েছেন? আর মাংস শব্দের তাৎপর্য জানেন? এই বলে নিজেই আবার ঘাড় নাড়তে নাড়তে বললেন, আপনারা আর কি করেই বা জানবেন? আপনারা তো সব বাংলা মায়ের ইংলিশ মিডিয়ামে পড়া অ্যাংলো ছেলে মেয়ে। আপনারা এসব কি করে জানবেন? তা যাক, শুনুন ঘটনাটা বলি। আজ থেকে 15 বছর আগের ঘটনা এটা। হিমালয়ের বুকে একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রাম, কালী মহিষানী। নাম শুনেছেন আপনারা কখনো? সেখানেই ট্রেক করতে গিয়েছিলাম আমি আর আমার প্রাণের বন্ধু সজল। গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর বর্ণনা করছি না, কারণ তা আমার সাধ্যাতীত। তবে গ্রামটা ছিল বড্ড কুসংস্কারাচ্ছন্ন। যে অল্প কয়েকজন গ্রামবাসী ছিল, সকলেই ভূত প্রেত অপদেবতার ভয়ে জুজু হয়ে থাকতো সর্বক্ষণ। এর একটা কারণও ছিল অবশ্য। অমরনাথের কাছে হওয়ায় গ্রামটিতে বিভিন্ন ধারার সাধকেরা প্রায়ই আস্তানা গাড়তেন। একবার এরকমই একজন সাধকের মুখোমুখি পড়ে গিয়েছিলাম আমি আর সজল। নাঙ্গা বাবা
না না, নাঙ্গা বলতে একেবারে উলঙ্গ ভাববেন না যেন, লেংটিটুকু ছিল। আর ছিল জটা জুটোধারী ভস্য মাখা ভয়ঙ্কর একটা চেহারা, দেখলেই পিলে চমকে যায়। তবে বাবাজির সবচেয়ে যেটা অবাক করা তা হলো ওর পোষা কালো রঙের একটা মুরগি। ওরকম একজন সন্ন্যাসী মুরগি পুষবেন তা কল্পনাও করা যায় না। আর মুরগিটাও নধর ছিল, দেখলেই জিভে জল চলে আসে। আমি বা সজল কেউই আপনাদের বন্ধুটির মতো তেমন মুরগি প্রেমী নই, কিন্তু ও মুরগিটি দেখা মাত্রই সজলের একটা দুর্দমনীয় লোভ জেগে উঠল। ও সরাসরি নাঙ্গা বাবার কাছে মুরগিটা বিক্রি করার প্রস্তাব দিয়ে বসল। তারপর কাল আপনার বন্ধুটি যেমন বলেছিলেন ঠিক সেভাবেই যত টাকা লাগে দেওয়ার প্রতিশ্রুতি দিল। বাবা তো শুনেই অগ্নিশর্মা, ভস্য করে দেওয়ার দৃষ্টিতে আমাদের পানে চেয়ে বললেন, जो बोल दिया। खबरदार जो इस मुर्गी की तरफ आंख उठाकर भी देखा तो যেদিন তোদেরকে আমি এই মুরগির আশেপাশে দেখব वही तू लोगों का आखिरी दिन होगा। সত্যি বলছি, নাঙ্গা বাবার ওই চেহারা দেখে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। অমন ভয় আমি জীবনে পাইনি। কিন্তু সজল, ওকে তো ততক্ষণে কাল গ্রাস করে ফেলেছে। ক্রমাগত তর্ক করে যেতে থাকে বাবার সাথে। শেষটায় যখন ভণ্ড টণ্ড বলে গালিগালাজ করতে শুরু করলো, বাধ্য হয়েই ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হলো। যেতে যেতে শুনলাম বাবা রাষ্ট্রভাষায় আমাদের বাপ বাপান্ত করতে করতে বলছেন, जा 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 भाग भाग यहाँ से भाग। বেঁচে থাকতে চাইলে এখান থেকে পালা। আমাদের তাঁবুটা কিছুটা দূরে একটা ঝর্ণার পাশে। ফিরে প্রথমেই সজল আমার ওপর এক চোট নিল। কেন এভাবে ওকে টেনে নিয়ে এলাম সেই জন্য। তারপর কোনো ভনিতা না করেই জানালো মুরগিটা ও চুরি করবে। শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বারবার ওকে বোঝানোর চেষ্টা করলাম, নাঙ্গা বাবা জানতে পারলে মোটেই ভালো হবে না। তাতে সজল আমার ডান হাতটা ধরেই আচমকা সেটা মাথায় ঠেকিয়ে বলল, যদি তুই আমায় হেল্প না করিস কাল সকালে আমার মরা মুখ দেখবি। ভেতরে ভেতরে এই ভয়টাই পাচ্ছিলাম, বুঝলেন। আমার বিরুদ্ধে এ ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল সজলের বরাবরের অস্ত্র। কারণও ভালোই জানে, বন্ধুর জন্য আমি নিজের প্রাণটা দিতেও প্রস্তুত। আর এও জানে দিব্যি টিব্বির ব্যাপারে আমি কতখানি গোড়া। কিন্তু আমি কি তখন জানি ওর সাথে সাথে কাল আমাকেও গ্রাস করতে শুরু করেছে। যাই হোক, পরের টুকু প্ল্যান মাফিকই হলো, নির্বিঘ্নে। সন্ধেবেলা নাঙ্গা বাবা ধ্যানে বসা মাত্রই আমাকে তাকে নজরে রাখতে বলে সজল গিয়ে মুরগিটাকে পাকড়াও করল। আচ্ছা, আপনারা কেউ মুরগি ধরা দেখেছেন? ওর মতো শক্ত কাজ বোধহয় দুটো নেই। কিন্তু আমাদের কপাল ভালো, নাঙ্গা বাবা মুরগিটাকে সবসময় একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখতেন। কারণটা পরে জেনেছিলাম। আপাতত সেই জন্যই অনায়াসে ওটাকে পাকড়াও করা গেল। আশ্চর্যের বিষয়, মুরগিটা একবারও ডাকলো না, একবারের জন্যও ডানা ঝাপটালো না। কাজেই নিজেদের তাঁবুতে নিয়ে এসে বাকিটুকু সারতে আর কতক্ষণ। ডালপালা জোগাড় করে বারবিকিউ করা হয়েছিল, সজলই সবটা করলো। দারুণ হয়েছিল জানেন, কিন্তু আমি একটা লেগ পিসের বেশি খেলাম না। কেন জানি না একটা অস্বস্তি হচ্ছিল। ওই এক পিসও খেতাম না, সজল জোর করে খাওয়ালো। খেয়ে দিয়ে যখন স্লিপিং ব্যাগে ঢুকছি তখন ওই 9:30 হবে। ও সব অঞ্চলে ওটাই মাঝরাতের সামিল।
তবে সেদিন পূর্ণিমা, যথেষ্টই আলো ছিল। ঘুম সঠিক কখন ভাঙলো বলতে পারবো না, আন্দাজ 1:30 কি 2টো। একটা পরিত্রাহী আর্তনাদে ঘুমটা ভেঙেছিল। দ্রুত স্লিপিং ব্যাগের চেনটা খুলে মাথা বার করতেই যে দৃশ্যের সামনাসামনি হলাম তা ভাবতে গিয়ে এখনো আমার রক্ত জল হয়ে যাচ্ছে। মাথার উপর তখন কোনো ছাউনি নেই। আমাদের তাঁবুটা ভেঙে একদিকে হেলে পড়েছে, ফলে পূর্ণিমা স্নিগ্ধ জ্যোৎস্নায় দেখতে একটুও অসুবিধে হলো না। লৌহ শলাকার মতো জোড়া ঠোঁট আমার বন্ধুর বুক ঠুকরে ঠুকরে মাংস খুবলে খাচ্ছে। এই কার ঠোঁট, যাকে এক্ষুনি কেটে খেলাম? হুবহু এক গড়ন, একই রকম কুচকুচে কালো, শুধু আকারে প্রায় 6 ফুট। ভয়াবহ দৃশ্য। সজলের সাড়াও পাচ্ছি না আর। ওর বুক পেট রক্তে ভেসে যাচ্ছে। ও কি আর আছে? নিজেকে সামলাতে পারলাম না, বুক ফেটে কান্নার দমক বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই মুরগির গনগনে আগুনের মতো লাল 2টো চোখ পড়ল তার দ্বিতীয় শিকারের ওপর। কি বিভৎস বুভুক্ষু চাহনি! বিশ্বাস করবেন না, সেই চাহনি দেখা মাত্রই একেবারে ধাঁধা লেগে গেল চোখে। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। চোখ যখন খুললাম ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। দেখলাম সজলের রক্তমাখা জামা কাপড়ের টুকরো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কান্নাটা ফের বেরিয়ে আসছে। এমন সময় নজরে পড়ল নিজের ডান পায়ের ওপর। অনেকক্ষণ ধরেই ডান হাঁটুতে একটা তীব্র ব্যথা অনুভব করছি, আর হাঁটুর নিচে কোনো সার পাচ্ছি না। দেখলাম আমার পা নেই। হাঁটুর নিচ থেকে পায়ের বাদ বাকি অংশ কে যেন এক খাবলা মেরে তুলে নিয়েছে। মিনিট খানেকের জন্য আমি পাথর। তারপর ল্যাংচাতে ল্যাংচাতে গিয়ে আছড়ে পড়লাম নাঙ্গা বাবার চরণে। বাবার মুখ তখন প্রচণ্ড থমথমে। হিমশীতল কণ্ঠে বললেন, मैंने मना किया था मैंने बार बार मना किया था। तोरा सुन ली ना तोरा। तू लोग भी मरेगा और पता नहीं कितने को लेकर मरेगा। জানিস কত কষ্ট করে আমি ওকে বস করেছিলাম। তোরা কাকে মুক্ত করেছিস জানিস? কাকে জাগিয়েছিস? তোরা জানিসও না, গোটা পৃথিবীতে যত অপদেবতা তার মধ্যে সবচেয়ে খারাপ মুরগিরূপী গুরাপি, তিব্বতের চিসাঙ্কা উপজাতির উপাস্য। এক লোভী বৌদ্ধতান্ত্রিক নিজের ক্ষমতার অপব্যবহার করে গুরাপিকে একটা সাধারণ মুরগির দেহে প্রতিস্থাপন করেছিল। তার লক্ষ্য ছিল মারাত্মক, আর তা হলো গুরাপির মাধ্যমে সমস্ত জগৎকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা। কিন্তু ওই যে বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তাকে শেষ পর্যন্ত ওই গুরাপির হাতেই মরতে হলো। এরপর বহুত দিন বাদ আমি বহুত কষ্ট করে এই মুরগিটাকে নিজের আয়ত্তে এনেছি। আর তোরা কিনা ওইটাকেই কেটে কুটে সাবার করলি। মাংস
মাংস শব্দের তাৎপর্য জানিস? মাং অর্থ আমাকে, আর সে অর্থ সে, অর্থাৎ যে সে কখনো আমাকে খেয়েছিল, এবার আমিও তাকে খাবো। মহাভারতের অনুশাসন পর্বে সরসজ্জায় সাহিত্য ভীষ্ম যুধিষ্ঠিরকে মাংস ভক্ষণ প্রসঙ্গে উপদেশ দিয়ে এই কথাটাই বলেছিলেন। আর মুরগির দেবতা গুরাপিও সেই একই মন্ত্রে বিশ্বাসী। লোভ, কামনা, বাসনার দেবতা রে। আমি বহু সাধনা করে তাকে ঘুম পাড়াতে পেরেছিলাম, আর তোরা কিনা সেই লোভের বশবর্তী হয়ে তাকেই সাবার করে দিলি। হে, গুরাপির ঘুম ভেঙে গেছে। আমি এবার টুকরে কেঁদে উঠি। বাবা, বাবা দয়া করুন বাবা, বাবা আমার বন্ধুকে ফিরিয়ে দিন বাবা, বাবা বাঁচান বাবা। বন্ধুর প্রাণ ফিরিয়ে দেব? ডান ঠ্যাংটা বাদে তোর বাকি দেহ যে অক্ষত আছে, এটি কি যথেষ্ট লয়? নিহাত তোর সেই অর্থে লোভ ছিল না, আর শুধু মুরগিটার একটা ঠ্যাং খেয়েছিলি, তাই গুড়াপি শুধু তোর একটা ঠ্যাং লিয়েছে, কিন্তু লোভীর সাথ দিয়েছিস না। এত সহজে তুই রেহাই পাবি না। গুড়াপির ঘুম ভেঙে আরো শক্তিশালী হয়ে গেছে, আর তাকে ঘুম পাড়াবার সাধ্য কারো লাই। এবার থেকে যখনই তার ক্ষুধা জাগবে, কখনো মোরগ বা কখনো মুরগির বেশে তোদেরই পোষ্য হবে। তারপর নিজেই নিজের শিকার বেছে নিয়ে তাকে টেনে আনবে। তোর কাজ শুধু নীরবে সাক্ষী থেকে যাওয়া। যতদিন বাঁচবি, এর থেকে মুক্তি নাই। সেই থেকেই আমার অভিশপ্ত জীবনের শুরু। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন কাল আমি মুরগিটা বেচতে চাইনি। প্রাণপণে চেয়েছিলাম যাতে অন্তত একটা প্রাণ হলেও বাঁচাতে পারি, যদিও জানতাম শেষ রক্ষা করতে পারবো না। কি করে পারবো? আপনাদের বন্ধুর অদৃষ্টই যে তাকে টেনে নিয়ে এসেছে। স্বয়ং গুরাপি তাকে নিজের শিকার রূপে চিহ্নিত করেছেন, ঠিক যেমনটি করেছেন রামদাসকেও। হ্যাঁ হ্যাঁ, আমার চাকর রামদাস, যে কাল আপনাদের মুরগিটা এনে দিয়েছিল। আমি সবই দেখেছি, তবু আটকাইনি তাকে। কেন জানেন? গুরাপিকে কি আটকাতে পারবো? যেটুকু বুঝেছি, তিনি পুরুষও নন, নারীও নন, কখনো মোরগ, কখনো বা মুরগি। তবে যে বেশেই থাকুন, তার ধারালো ঠোঁট যখন কাউকে নিশানা করে, সে লোকের কোনো মতেই নিস্তার নেই। নীলমাধব সোম অবশেষে থামলেন, দু হাতে মুখ ঢাকলেন। আর আমরা মনুর দিকে তাকানোর ফুরসত পাইনি, কারণ আমার দু চোখ রীতিমতো বিস্ফারিত।
তাহলে পদা না, ওনার বা রামদাসের কারোর পক্ষেই আর বেঁচে থাকা সম্ভব নয়। কারণ একজন মাংসের লোভে মুরগিটা খেয়েছে, অন্যজন টাকার লোভে সেটা বিক্রি করেছে। তাই ওরা দুজনেই গুরাপের শিকার। লোভ থাকলে কেউই তার হাত থেকে বাঁচতে পারে না। আপনাদের লোভ ছিল না, এবং বোঝাই যাচ্ছে মাংসটা খাননি, তাই টিকে আছেন। চোরের বাচ্চা! প্রচণ্ড চমকে এবার মনুর দিকে চাইতেই হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। গুরাপি কি সত্যিই আছেন? এ আমার বন্ধু মনোজিৎ পাল নয়। এখন যেন সাক্ষাৎ তাঁকেই দেখছি। না, কোনো সন্দেহ নেই, দু চোখে গনগনে আগুন। সোমের বর্ণনা মিলে যাচ্ছে। আমি সবটা বুঝে গেছি। শালা তুই খুন করেছিস পদাকে, আর এখন সেটা ঢাকতে সব গল্প দিচ্ছিস। তোকে তোকে আমরা পুলিশে দেব, ফাঁসিতে লটকাবো। জ্যাকেটের আস্তিন কনুইতে নিয়ে এসেছে মনু। এক পা করে ও সোমের দিকে এগিয়ে চলেছে। আমি দেখতে পাচ্ছি নীল মাধবের মুখ কুঁচকে গিয়েছে। এবার হয় তিনি একেবারে কুঁকড়ে যাবেন, অথবা পাল্টা ফোঁস করে উঠবেন। ভুল ভুল, যে লোক এত কিছুর পরেও আমাদের আসার জন্য অপেক্ষা করলো, সে কি এতই বলকা? আধ মিনিটও লাগলো না। অবাক হয়ে দেখলাম, সাময়িক বিভ্রান্ত হয়ে গেলেও এখন তার মুখ অস্বাভাবিক চকচকে, যেন মুক্তির স্বাদ পেয়েছেন। সেরকমই সুরে এবার তিনি বলে উঠলেন, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ডাকুন পুলিশ, আমায় ধরিয়ে দিন। আমি তো সেই জন্যই পালাইনি। বিশ্বাস করুন, সত্যি আর আর পাচ্ছি না। আমি এই 15টা বছরে আপনার বন্ধুকে নিয়ে মোট 7 জন। যদি আমার ফাঁসি হয়, তাহলেই তো এর উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে। কি বলেন? কোথাও থিত হতে পারিনি, জানেন। ভারতবর্ষের এ কোণা থেকে সে কোণা উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছি। তো এখন আমি আর সত্যিই পাচ্ছি না। বলতে বলতে সোমের গলাটা ধরে এসেছে। ফের দু হাতে মুখ ঢাকলেন। আমি চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলাম, পদা এখন কোথায়? জানি না, গুরাপি তাকে এখানে আনেননি। শুধু এটুকুই বলতে পারি, তার পক্ষে বেঁচে থাকা আর কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু গুরাপি তাকে কোথায় নিয়ে গিয়ে খেয়েছেন তা জানি না। আমি শুধু রামদাসের আর্তনাদ শুনতে পেয়েছিলাম। এর বেশি আমি আর সত্যিই কিছু জানি না। মুখ থেকে হাত না সরিয়েই জবাব দিলেন সোম। সোমের থেকে মনুর দূরত্ব এখন 2 হাতও না। ওর হাত দুটোকে অনেকক্ষণ ধরেই নিষ্পিস করতে দেখছিলাম। এবার দ্রুত উঠতে শুরু করেছে। লক্ষ্য সোমের নীল জ্যাকেটের কলার। এক্ষুনি না, হলো না। একটা ডাকে মনুর 2 হাত মাঝপথেই আটকে গেল। দেখি কাঞ্চা এসে হাজির, চোখে মুখে উত্তেজনা। দাজু দাজু দাজু, কি হয়েছে? তুমি এখানে কেন? ম্যানেজার সাহেব আমাকে পাঠালেন। আপনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছিল না, इसीलिए আমি এসেছি। प्रदीप दाजू का पता मिल गया, वो अभी एक अस्पताल में है। হাসপাতাল? हाँ हाँ, यहाँ का रामकिशन मिशन का अस्पताल। यहाँ से करीब 10 मिनट है। आओ 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 आओ, अभी अभी चलते हैं, आओ।
রামকৃষ্ণ মিশনের হাসপাতাল যে কতখানি অত্যাধুনিক হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ কলকাতায় শরৎ বোস রোডের ওপর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। এই হাসপাতালটাও দেখছি অমনি ছিমছাম। মনু আর আমি এসেছি, সোম আমাদের সাথ নেননি। এই নাকি অনুশোচনার আগুনে পুড়ছিলেন। যদিও সেদিক থেকে দেখলে খবরটা শোনার পর আমরাও ওর দিকে ফিরে যাইনি। রিসেপশনে খোঁজ নিয়ে জানলাম প্রদীপ্ত মিত্রকে রাখা হয়েছে 3 তলায় 305 নম্বর রুমে, 6 নম্বর বেড। লিফটের জন্য অপেক্ষা করার ধৈর্য নেই, সিঁড়ির দিকেই পা বাড়ালাম। 305 নম্বরে যখন ঢুকছি টের পেলাম বুকের মধ্যে কে যেন দুম দুম করে হাতুড়ি পিটছে। ঠিক 5 সেকেন্ডের মধ্যেই পদাকে দেখতে পেলাম। সে কি, বিশেষ কিছুই তো হয়নি, শুধু 2 হাতের কনুইয়ের তলায় গজ বাঁধা আর বাঁ গালে একটা ব্যান্ডেড। বাঁ দিকে শাড়ির প্রথম বেডটাতেই পা ছড়িয়ে বসে আছে, চোখে চশমা নেই, দৃষ্টি দরজার দিকে, অর্থাৎ আমাদেরই দিকে। প্রায় 900 স্কোয়ার ফিটের ঘরটায় মোটে আর 3 জন রোগী। আমাদের বুক থেকে যেন একটা বিশাল বোঝা নেমে যায়, কিন্তু পদারই চোখ দুখানা ঠিকরে বেরিয়ে এলো। তোরা এসেছিস ভাই? জানিস ওই শয়তান মুরগিটা আমাকে একটু হলেই খেয়ে ফেলছিল। তোরা সেই যে ওষুধ খাইয়ে গেলি, তারপরেও ঘুম আসছিল না। তারপর হঠাৎ এক সময় ওই শয়তানটাকে আমার চোখের সামনে দেখলাম। ওকে দেখেই সেন্সলেস হয়ে গিয়েছিলাম। কি ভয়ঙ্কর সেই চেহারা, কি বলবো। অত উতলা হয়েও না প্রদীপ্ত, উত্তেজনা তোমার স্বাস্থ্যের জন্য হানিকর। আর তোমরাই বুঝি মনোজিৎ আর কৃষ্ণ? গলাটা যত অমায়িক ততখানি তাতে অদ্ভুত এক সম্মোহনী ক্ষমতা আছে। কতকটা সম্মোহিত হয়েই তড়াক করে ঘাড় ঘোরালাম। রামকৃষ্ণ মিশনের দাড়িগোঁফ কামানো মস্তক মুণ্ডিত মহারাজ আমি অনেক দেখেছি, কিন্তু এবার যাকে দেখলাম তার চক্ষুদয়ে অনন্যই এক দীপ্তি। এরই সাথে ফুলহাতা গৈরিক ফতুয়া, একই রঙের মালকোচা দেওয়া ধুতি এবং সর্বোপরি দেহের গৌরবর্ণ মিলিয়ে এক অপরূপ আধ্যাত্মিক বলয় রচনা করেছে। মোটের ওপর দীর্ঘই উচ্চতা, বয়স 70-এর কাছাকাছি তো হবেই। আমার মাথাটা আপনা থেকে নুইয়ে গেল। মহারাজ এগিয়ে এসে নিজের পরিচয় দেন, স্বামী সর্বেশ্বরানন্দ। এই মঠ এবং হাসপাতাল ওরই দায়িত্বাধীন। ঝরঝরে বাংলা শুনে মনু বাঙালি কিনা জিজ্ঞেস করেছে, হেসে বললেন, না, জন্মসূত্রে আমি দক্ষিণ ভারতীয়, তামিল, কিন্তু বেলুরে ব্রহ্মচর্য, তারপর দীর্ঘকাল পুরুলিয়া মঠে কাটিয়েছি। তবে তার চেয়েও বড় কথা, আমরা যদি বিদেশি ইংরেজি আপন করে নিতে পারি, তাহলে নিজের দেশের অন্য ভাষাকে কেন নয়, তার প্রতি টান আমাদের বেশি থাকা উচিত নয় কি? উৎকণ্ঠা আর চেপে রাখতে না পেরে আমি মরিয়া হয়ে ঠিক কী ঘটেছে শুধুই। পদা এখানে কি করে এসে পৌঁছল? এইবার মহারাজের মুখ ঈষৎ কঠিন হয়। চাপা স্বরে বললেন, এখানে সেই কথা না হওয়াই ভালো। এই ফাঁকে রুগীদের দুপুরের খাবার এসে গেল, ভাত, ডাল আর আলু সয়াবিনের তরকারি। পদাকে বললেন পেট ভরে খেয়ে নিতে, গত রাতের পর থেকে ওর পেটে কিছুই পড়েনি। আমরা একতলায় মহারাজের অফিসেই এসে বসলাম। চা খেতে খেতে বাকি কথা সেখানেই হলো। তোমরা এই যুগের ছেলে হয়তো বিশ্বাসই করবে না, ওর বাঁচার কথাই নয়। ছেলেবেলায় তিব্বতের এক মুরগিরূপী অপদেবতার কথা পড়েছিলাম, এখন নাম মনে নেই। ও খুব সম্ভবত তার পাল্লাতেই পড়েছিল। ঠাকুর আর শ্রীমা না চাইলে ও কিছুতেই বাঁচতে পারত না। আসলে প্রদীপ্ত অনেক উচ্চমার্গের আধার, নয়তো ঠাকুরের এরূপ কৃপালাভ সম্ভব না। বিশ্বাস করব না,
বিশ্বাস না করে আর উপায় আছে? কিন্তু শেষের কথাটায় আমরা বোকার মতো ওর মুখের দিকে চাইলাম। মহারাজ বলতে থাকলেন, তা যাক, আমরা আসলে এখান থেকে একটু দূরে মঠের আরেকটা ছোট শাখা আছে, সেখানে গিয়েছিলাম। কাল ফেরার কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে একটা কাজ চলে আসায় ফিরতে হলো। আসলে ঠাকুর যে ওকে বাঁচাবেন বলেই ঠিক করেছেন। এখান থেকে কিছুটা দূরে হাইওয়ের ধারে একটা ভাগাড় মতো আছে। কাল ফেরার সময় ওখানেই হেডলাইটের আলোয় দেখতে পাই একটা দৈত্যাকার মুরগি তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে প্রদীপ্তের 2 হাত থেকে একটু একটু করে মাংস খুবলে খাচ্ছে। সে বিভৎস দৃশ্য। আমি আর চোখে তাকিয়ে মনুকে দেখছি। ওর এমন ছানা বড়া চোখ আমি আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। হাতের চা যেমন ছিল তেমনি। কিন্তু মহারাজ ওকে বাঁচালেন কি করে? সোম তো বলেছিলেন গোরাপির হাত থেকে রক্ষা পাওয়া কার্যত অসম্ভব। যত অপদেবতা রয়েছে তিনি সবচেয়ে খতরনাক। আমি এবার দ্বিরুক্তি না করে সোমের কথাগুলো সবিস্তারে মহারাজকে বলে গেলাম। সব শুনে তার ঠোঁটে আবারও স্মিত হাসি। আমি কি আর বাঁচিয়েছি? বলছি না ও অনেক উচ্চ আধার। স্বয়ং ঠাকুর আর মায়ের আশীর্বাদ আছে ওর ওপর। আর জানো তো, অশুভ শক্তি যতই ক্ষমতাশালী হোক, শুভ শক্তির সামনে সে চিরকালই নগণ্য। কি হলো, হেডলাইটের আলোয় ওই দৃশ্য দেখে ভয় নয়, বদলে মনে হঠাৎ করেই একটা অদম্য সাহস জন্ম নিল। আমি জোর কণ্ঠে 3 বার বলে উঠলাম, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্যা প্রণমামি মুহুর্মুহু। কি বলবো, এই মন্ত্র শুনেই যেন চমকে উঠল মুরগিটা, ভয় কুকড়ে গেল। তারপর দ্রুতই অন্তরিত হলো। সেই ফাঁকে আমরাও প্রদীপ্তকে উদ্ধার করে নিয়ে এলাম। ব্যাস, এত সহজেই? তোমরা যদি ঠাকুর মায়ের সম্বন্ধে না জেনে থাকো তবে তো বিশ্বাস করা শক্তই। কিন্তু ঠাকুর যে আমার স্বয়ং পূর্ণ ব্রহ্ম সচ্চিদানন্দ, নইলে কি আর সমস্ত ধর্মকে এক করে যত মত তত পথের বাণী ছড়িয়ে দিতে পারেন? অন্যদিকে শ্রীমাকে তো স্বামীজি জ্যান্ত দুর্গা বলে গিয়েছেন। গিরিশ ঘোষ, গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগ থেকে শুরু করে একাধিক ব্যক্তি তার প্রত্যক্ষ প্রমাণও পেয়েছেন। এমনকি একবার ঠাকুরের ভাইপো শিবুদা বারবার তুমি কে জিজ্ঞেস করায় মা নিজে স্বীকার করে নিয়েছিলেন আমি সেই, লোকে যাকে কালী নামে চেনে। বলতেন তিনি থাকতে বিধিরও সাধ্য নেই তার কোনো সন্তানের কিছু করে। তাহলেই বলো, যাদের হাত মাথায় থাকলে খোদ বিধি ছুতে পারে না, মুরগি অপদেবতা কে সেখানে? মুরগি অপদেবতা কে? হ্যাঁ, তাই তো। বহুদিন আগে শোনা কয়েকটা কথা মনের কোণে এতক্ষণে উঁকি দিল। কথাগুলো বাবার পিস্তুত দাদা, মানে আমার রাঙা জেঠুর। জেঠু বেলুর মঠেই দীক্ষিত ছিলেন। মাস কয়েক হলো আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনি বলতেন ভৌতিক অভিজ্ঞতা নাকি রামকৃষ্ণ মিশনের অনেক সাধুরই হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ওসব অশুভ শক্তি খাপ খুলতে পারেনি। একবার তো রাজপুতানার পিথমপুরীগঞ্জে কিছু আগুনে পুড়ে মরা প্রেতাত্মা স্বামীজির কাছেই মুক্তি ভিক্ষা চেয়েছিল। জেঠুর আরও একটা কথা মনে পড়ল। রামকৃষ্ণ সংঘের সাধুদের বাইরে থেকে যতই নিষ্পৃহ দেখাক না কেন, তাদের আধ্যাত্মিক অবস্থান আসলে অনেক উঁচুতে। এমনকি কারো কারো ক্ষমতা নাকি বামাচারী তান্ত্রিকদের সমতুল্য। কিন্তু তাঁরা সচরাচর সেই ক্ষমতার বহিঃপ্রকাশে বিশ্বাসী নন, কারণ রামকৃষ্ণদেব নিজে সিদ্ধাই নামে পরিচিত এই ধরনের অলৌকিক ক্রিয়াকলাপ ঘৃণা করতেন। কিন্তু রামদাস, তার কি হলো? সে কে? চাকর রামদাস। মুরগি তো শুধু পদাকে নয়, ওকেও তুলে নিয়েছিল। কেন, আপনারা
পাননি ওকে? না, আর তো কেউ ছিল না, কোনো চিহ্নও ছিল না। শুধু প্রদীপ্তই অচৈতন্য অবস্থায় পড়েছিল। সারা রাত ওর জ্ঞান ফেরেনি, যে জন্য আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। অবশেষে আজ 10টা নাগাদ ঠাকুরের কৃপায় জ্ঞানটা ফিরতেই তড়িঘড়ি নামধাম জেনে তোমাদের হোটেলে ফোন করি। যাই হোক, ওর মাথায় ঠাকুরের পায়ের ফুল ছুঁইয়ে দিয়েছি, আর কোনো অশুভ শক্তি এখন ওর ধারে কাছে ঘেঁষতে পারবে না। তা তো বটেই, শুধু আমি আর কেষ্টাই মুরগি দেবতার দর্শন পেলুম না, এই যা দুঃখের। হ্যাঁ, কি বলিস কেষ্টা? মনু দীর্ঘশ্বাস ফেলল। সিরিয়াস নাকি মজা করছে আমি ওর মুখ দেখে বুঝতে পারছি না, কিন্তু মহারাজ আরও গম্ভীর হয়ে বললেন, এজন্য কি তুমি খুবই দুঃখিত? প্রদীপ তো ভাগ্যবান, তাই ঠাকুরের কৃপায় প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু তোমরাও কম ভাগ্যবান নও যে ওই ভয়ঙ্কর চেহারাটা দেখতে হয়নি। হ্যাঁ, ঠিক বলেছেন। ওকে দেখলে যে আমাদের কি দশা হতো কে জানে। এই ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদই ফুল সাথে আছে, আর ভয় কি? মহারাজের নির্দেশে আর দারুণ কৌতূহলের চোটে কলকাতায় ফেরার আগে একদিন খামারটায় ফেরত গিয়েছিলাম আমরা। মহারাজ নীলমাধব সোমের জন্য কিছু করতে চান বলেছিলেন, কিন্তু আমরা পাইনি সোমকে। তাহলে কি ভাগ্যের চরকি পাকে তিনি আবার পাড়ি দিলেন এই বিপুলা ভারতবর্ষের অন্য কোনো কোণে? সেখানেও হয়তো আবার কেউ অদৃষ্টের টানে ছুটে যাবে তার কাছে। যদি সেই ব্যক্তির মাথায় ঈশ্বরের হাত থাকে তাহলে কোনো চিন্তা নেই, না হলে শেষমেশ যে কথাটা না বললেই নয়, পদা হাসপাতালে থাকতে থাকতেই বাজারে মুরগি ফিরে এসেছিল। ও ফিরতেই কাঞ্ছা সেদিন ডিনারে রোস্ট দেবে কিনা জিজ্ঞেস করে। পদার শটান জবাব, না না না। আমি আর মনু হকচকিয়ে তাকাই। তখন মুখটা ও খাজা কাঁঠালের মতো করে গম্ভীর গলায় বলল, আমি মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি। শুনলেন বিশ্বদীপ ব্যানার্জির কাহিনী মুরগি অবলম্বনে ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের আজকের নিবেদন গুরাপি। বিশ্বদীপ ব্যানার্জির জন্ম 1993 সালে কলকাতায়, বর্তমান বাসস্থান রহড়া, পেশা সাংবাদিকতা, লেখালেখির শুরু 2017 সাল থেকে। ভূতভুতুম, নভরজ, উইলোর উইল সহ আরও অন্যান্য নামী পত্রিকায় লিখেছেন বেশ কিছু গল্প। খুব শীঘ্রই লেখকের একটি একক বই প্রকাশিত হতে চলেছে। আজকের গল্পে উল্লিখিত গুরাপি নামের কোনো অপদেবতা আসলে নেই, এটি সম্পূর্ণভাবে লেখকের মস্তিষ্ক প্রসূত। আজকের গল্প পাঠে এনামুল, অন্যান্য চরিত্রে কুন্তল, তমাল, নিহারেন্দু ব্যানার্জি ও সাবর্ণ, গল্পের সূত্রধার পদা ও নীলমাধব সোমের চরিত্রে আমি সায়ন, শব্দ সংযোজন বিশ্বদীপ, আবহ সৃষ্টিতে ও পোস্টার ডিজাইনে সাবর্ণ। আমরা খুব তাড়াতাড়ি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।